সংসারে তো নুন আনতে পান্তা ফুরোনোর দশা। আর তোর বাবাকে বলাও যা, না বলাও তাই। ওই লোকের বাড়ি পুজো করে কটা টাকা আর রোজগার হয়। তুমি কিচ্ছু ভেবো না মা, আমাকে একটু বড় হতে দাও, আমি ঠিক সব সামলে দেব, তোমার সব দুঃখ দূর করব। আমার কি সেই কপাল হবে রে? ততদিন বাঁচলে বাঁচি। তোর বাবা যদি একটু সংসারের কথা ভাবতো, তবে এই কি করলে একটু ভালো হবে, একটু সুখের মুখ দেখবো। দেখবে দেখবে দেখে দেখে চোখে ছানি পড়ে যাবে। এত সুখ আসবে আমাদের জীবনে যে সুখের সমুদ্রে একেবারে হাবুডুবু খাবে। বলি, চুরি করেছো না ডাকাতি? মানে রাতারাতি তোমার হলোটা কি বলতো? বলি, মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? পেটে দানা পানি পড়বার ঠিক নেই। উনি কিনা আমাদের সুখ এনে দেবেন। এবার যা একটা খবর পেয়েছি, শুনে তোমারও একেবারে তাক লেগে যাবে। ও, এতদিনে মনে হচ্ছে আমাদের কপাল এবার খুলবে, বুঝলে? বলি, অত নাচানাচি না করে কাজের কথাটা বলবে। মহারাজ মহারাজ এবার রাজ পুরোহিত নিয়োগ করবেন। মনের মতো ব্রাহ্মণ পেলে তাকে একেবারে মাথায় করে রাখবেন। তাই আমি ঠিক করেছি আমি সেখানেই যাব, বুঝলে? তোমার যা মুরদ তা আমার ভালোই জানা আছে। তুমি যে সেখানে গুঁড়িও গুলতে পারবে না, সে আমি এখন থেকেই জানি। তোমার ওপর আমার কোনো ভরসা নেই। তাহলে চলো না, আমরাও বাবার সঙ্গে যাই, আমরাও মহারাজকে সেবা করে খুশি করব। আমিও তাই ভাবছিলাম। বেশ তো, তোমাদেরও যদি আমার সঙ্গে যেতে ইচ্ছে করে তবে এখনই চলো। আমরা সবাই এখনই মহারাজের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ি। রাস্তাটাও তো বড় কম নয়। ও, পথ যেন আর শেষ হতে চায় না। যাচ্ছি তো যাচ্ছি, আর কতটা যে যেতে হবে কে জানে। হ্যাঁ গো, বলি আমরা উল্টো পথ ধরে নি তো? মানে তুমি ঠিক জানো তো, আমার কিন্তু কেমন যেন একটু অন্য রকম লাগছে। রাস্তায় মানুষজন কেউ নেই, সব কেমন খাঁ খাঁ করছে। হ্যাঁ বাবা, এই জায়গাটা কি বাজে, আমার আর একটুও হাঁটতে ভালো লাগছে না। আমিও আর হাঁটতে পারছি না। এই এখানে বসে খানিকক্ষণ জিরিয়ে নি। ও, এই মা ছেলে কি নিয়ে আচ্ছা ঝকমারি হলো তো দেখছি। সঙ্গে নিয়েও আসবো, আবার কথাও শুনবো। এখন মনে হচ্ছে আরেকজন কেউ এসে যদি সাহস দিত। এ মা, ভিতু ভিতু সাহস নেই? এত বড় লোক খালি ভয় পায় আর খালি একে ওকে ডাকে। এই তুই কে রে, আমার বাবাকে ভীতু বলছিস? মোটেই না, আমার বাবা মোটেই ভীতু নয়। তবে যেন আমি শুনছিলাম কাকে যেন সাহস দিতে ডাকছে। তবে আমি যখন এসে গেছি তখন আর তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি কে বাবা? আরে জঙ্গলে বা কি করছো? আমার নাম সহস্রদল, আমি এই জঙ্গলেই থাকি। আর আমার পক্ষীরাজ ঘোড়ায় চেপে যখন ইচ্ছা হয় তখনই এদিকে সেদিকে ঘুরে আসি। ও বাবা, তোমার আবার ঘোড়াও আছে? আমার না ঘোড়ায় চড়ার খুব শখ। ঘোড়ায় চড়ে বেশ 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাব। বেশ তো, তুমি যদি আমার বন্ধু হও তবে 2 বন্ধু মিলে খুব ঘুরে বেড়াবো ঘোড়ায় চেপে, কেমন? আমি রাজি, চলো। আজ থেকে চম্পক দল আর সহস্র দল আমরা 2 বন্ধু। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, এটা তো খেয়াল করিনি, আমাদের নামেরও কি সুন্দর মিল। বাহ 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 বাহ, বন্ধুকে পেয়ে তো দেখছি খিরে তেষ্টাও মাথায় উঠে গেছে। হ্যাঁ, আর কোনো কষ্ট নেই। তোমরাই বা এখানে বসে থেকে থেকে কষ্ট করবে কেন? কাছেই আমার বাড়ি, আমার সঙ্গে এসো, আমি তোমাদের আমাদের বাড়ি নিয়ে যাই। এসো বন্ধু, আমার হাত ধরো, আগে আগে যাই চলো। ছেলেটা সেই কখন বেরিয়েছে, এখনো ঘরে ঢোকার নাম নেই। ওহ, কোথায় যে এমন টই টই করে ঘুরে বেড়ায়। কিন্তু ওইদিকে কারা সব যেন আসছে মনে হচ্ছে। দেখি তো ভালো করে, দেখি। মা, ও মা, এই তো আমি এসে গেছি মা। আর দেখো সঙ্গে কাদের নিয়ে এসেছি। এই দেখো, এ হলো চম্পক, আমার নতুন বন্ধু। আর এরা চম্পকের বাবা আর মা। দেখো না, দেখো না, এরা সবাই জঙ্গলের মধ্যে কেমন ছটফট করছিল, তাই এদের সবাইকে একসঙ্গে নিয়ে চলে এলাম। ছেলেটা আবার এসব কাঁধে ধরে আনলো। তবে বাড়ি বয়ে যখন নিয়েই এসেছে, তখন আর তাড়িয়ে দিয়ে কাজ নেই। তার চেয়ে বরং দেখা যাক এরা কি চায়, তারপর না হয় এদের। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে,
কিন্তু এরা মানে এদেরকে নিয়ে মানে একরকম দুম করে। ওর কোনো দোষ নেই। মহারাজের কাছে যাচ্ছিলাম, পথে ক্লান্ত হয়ে যখন একটু জিরিয়ে নেবার মতলব করছিলাম তখনই ওর সঙ্গে দেখা, আর তারপর ওর সঙ্গে সঙ্গে এখানেই চলে এলাম। মানে এই এদিকে কোথাও যদি একটু ওই জিরিয়ে নেওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ মা, এরা বরং এখানেই থাক, আমিও তাহলে চম্পকের সঙ্গে একটু খেলে নিতে পারি। চল চল চম্পক, এখনই একবার ঘুরে আসি। আয় আয়, চলে আয়। তাই বলছিলাম, মানে ওই যদি তেমন অসুবিধে না থাকে তবে না হয় দিন কতক এখানে বিশ্রাম নিয়ে ওই এই হাত পা গুলো একটু আরাম করে ছড়িয়ে দিয়ে তারপর আবার না হয় মহারাজের কাছে যাব। এদের এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিয়ে কাজ নেই, বরং এদেরকে দিয়ে কাজের কাজ করিয়ে নিতে হবে। বেশ, সে না হয় থাকলে কদিন, কিন্তু এখানে থাকতে গেলে আমারও যে একটা শর্ত আছে। এখন তাতে যদি রাজি থাকো তবে না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রাজি, হ্যাঁ আমি রাজি। বেশ, তবে শোনো, শেষে কপালে এও ছিল, ব্রাহ্মণ হয়ে কিনা পশু শিকার। কি একেবারে শর্তের ছিড়ি, প্রতিদিন পশু শিকার করে নিয়ে যেতে হবে। ওনাদের নাকি আবার মাংস না হলে চলে না। নাও এবার খেলা সামলাও। ওই ওই তো, ওই তো কি একটা নড়ছে বলে মনে হলো। তবে রে দেবই লাঠি দিয়ে ঝপাং করে, যা এটাও ফসকে গেল। এই এক আমার কাজ হয়েছে। এই হেসেল ঠেলে ঠেলে এবার গায়ে গতরে ব্যথা ধরায়, আর এদের পেট বলিহারি, এত এত নাদা নাদা খেতে হবে। সেই কখন থেকে বসে বসে একটা বুনো শুয়োর আর দুটো সজারু মেরেছি। আবার না হয় কাল দেখা যাবে। দেখি দেখি দেখি, ওগুলো আবার কি? মানুষের মাথার খুলি, আরে এই তো কঙ্কাল। আরে ওদিকে আরো আছে। ব্যাপারটা কি? এখানে এত কঙ্কাল এলো কি করে? কখন থেকে খালি এটা সেটা নেড়ে যাচ্ছে। রান্নার কৌটো বাটা সাজিয়ে বসতে বসতেই বেলা কাবার হয়ে গেল। একটা পাই তো আরেকটা পাই না, তাই দেখি বড় খুন্তিটাকে কোথায় রেখে এলাম আবার। এই তাহলে ভেতরে ঢুকি। কোথায় রেখেছে সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় রেখেছে? এদিকে দেখি, এইদিকে, এই দিক থেকে এই গন্ধটা আসছে। হ্যাঁ হ্যাঁ, এই ঢাকনাটা খুলে দেখি দেখি দেখি। এই তো পেয়ে গেছি। এই একবার এদিক আর একবার ওদিক করতে করতে আমার জানটা একেবারে বেরিয়ে যাবে। যাই, রান্না করেই আবার খাবার জোগাড় করতে হবে। যাই গিয়ে। এখান থেকে পালা, এবারে যা হাতে পাই গুটিয়ে নিয়ে পালাই। এই যা, তরোয়ালটাই ভেঙে গেল। এবার আমি কি দিয়ে লড়বো? না না, এই খেলা আর খেলবো না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমার আবার খুব জোর খিদেও পেয়েছে। দেখি দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। চল চল, রান্না করে গিয়ে দেখি মা কি রান্না করে রেখেছে। দাও দাও, কি আছে দাও দেখি। খিদেতে আমার পেটের ভিতরে যেন একসঙ্গে 20টা ইঁদুর হাডুডুডু খেলছে। সব রান্নাই তো হয়ে গেছে, কিন্তু ওই মাংসটাই যা এখনো হয়নি। তোরা বস, তোরা বস, আমি বরং ঝপ করে তোদের মতো একটু কিছু করে দিই। সর্বনাশ! এ কি কাণ্ড! এ তো সব ফাঁকা দেখছি। আরে আরে, একটু আগেও তো ছিল। আমি সব গুছিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করে হলো? এবার আমি ছেলেগুলোকে কি রেঁধে দেব? না না, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে, এমন যেন একটা শব্দ পাচ্ছি মনে হচ্ছে। দেখি তো ব্যাপারটা কি।
সর্বনাশ! না, এমন লুকিয়ে চুরি আর চলবে না। আর প্রতিদিন এই মোষটা শুয়োরটা আর ভালো লাগছে না। ছি ছি ছি, সব যেন সব একঘেয়ে। অনেক দিন হয়ে গেছে, কতদিন ওই মানুষের মাংস খাইনি। সেই কবে এখানকার মহারাজ আর তার গোষ্ঠীকে শেষ করে জাকিয়ে বসেছি। এবার মুখের স্বাদটা বদলাতে হবে। সহস্র দল মহারাজের ছেলে হলেও ওর শরীরে আমার রক্ত বইছে। ওকে আমি কিছু করব না, কিন্তু ওদের আমি ছাড়বো না, ছাড়বো না। এবার ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ওই নধর ছেলেটার ঘাড় মচকাবো। তার মানে আমাদের মেরে এই ছেলেটাকেও শেষ করবে। কিন্তু কিন্তু আমরা মরবো। ছেলেটাকে তো মরতে দেওয়া যায় না। যে করে হোক ছেলেটাকে বাঁচাতে হবে। ওরে চম্পক, ওঠ রে চম্পক, ওঠ। আর যে বেশি সময় নেই, এই বেলা উঠে সব বুঝে নে। ওঠ বাবা, উঠে পড়। আবার কি হলো? যদি বাঁচতে চাস তো এক্ষুনি পালা বাবা, এক্ষুনি পালা। সহস্র দলের মা এক রাক্ষসী, ও এখনই তোকে মেরে তোর হাড় কখানা চিবিয়ে খাবে বাবা। সে কি? তবে তো তোমাদেরও খুব বিপদ। না না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। আমাদের কথা ছেড়ে দে, আমরা আর কদিনই বা বাঁচবো। কিন্তু তোকে এখন অনেক দিন বাঁচতে হবে বাবা। তুই বাঁচলেই আমরা বাঁচবো বাবা। পালা। আমাদের এখানে কি হলো না হলো সেটা বোঝার জন্য এই কৌটোটা রাখ। এটা ভালো করে খেয়াল করলে জেনে যাবি আমাদের কি হলো। কি আছে এতে? আর কি করে আমি সব বুঝে যাব সেটাই তো বুঝতে পারছি না। দেখি দেখি কি আছে এতে। এতে আছে এই দুধ। এবার মন দিয়ে শোন আমি কি বলছি। তুমি যখন এত করে বলছো তখন না হয় আমি চলেই যাব। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি তোমাদের সব আশা পূর্ণ করব। আমি এখনই যাচ্ছি, কিন্তু আমার বন্ধু সহস্রদল, তাকেও ছেড়ে চলে যেতে হবে? কারোর জন্য অপেক্ষা করতে হবে না। কাউকে বিশ্বাস নেই। ওই রাক্ষসীর ছেলেও মনে মনে কি ফেদেছে কে জানে। বাঁচতে চাস তো একাই পালা। চল রে আমার ঘোড়া, আজ তুই পারিস আমাকে বাঁচাতে। চল রে আমার পক্ষীরাজ, নে লাগা ছুট। আরে চম্পক আবার এই ভোরে চললো কোথায়? আমাকে না নিয়ে এরকম ছুট লাগালো? না না, ওর আবার কোনো বিপদ হলো না তো? ওকে কিছুতেই একা ছাড়া যাবে না। ও আমি যাই, ওর পিছনে ছুট লাগাই। ওরে ভাই, ও ভাই চম্পক, একটু দাঁড়াও ভাই। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? সহস্রদল ঠিক টের পেয়েছে। আমি জানি ও ঠিক আমাকে ছেড়ে থাকতে পারবে না, কিন্তু ওর জন্য এখন দাঁড়িয়ে পড়লে চলবে না। মায়ের সেই কথাটা তো আমার মনেই ছিল না। না না, এখনই একবার দেখি তো সেই দুধটা কি অবস্থায় আছে। আরে আরে, এই তো দুধটা কেমন হালকা লাল রঙের দেখাচ্ছে। তার মানে না না, এখন আমি কি করি? ওগো, কেউ আমার বাবাকে মাকে বাঁচাও। এ কি, আমার বাবার খুব চম্পক বিপদ। বাবাকে বাঁচানোর বাঁচাও। কথা বলছে কেন? কি হয়েছে ওর বাবার? না, সারা রাত ধরে শিকার করে শরীরটা আর বইছে না। এইবার এই পুকুরে কটা ডুব দিয়ে ঘরে গিয়েই শুয়ে পড়বো। তিনজনকেই খাবো। তোকে দিয়েই শুরু করবো। এই দেখ, কেমন করে তোর পেটটা ফুটো করি দেখ। মেরে ফেললো। রাক্ষসী বোধহয় আমার বাবাকে মেরেই ফেললো। মা বলেছিল দুধের রং হালকা লাল হলেই বুঝতে হবে বাবার কোনো বিপদ হয়েছে। আমি ঠিক বুঝেছি, বাবা আর নেই। রাক্ষসী চম্পকের বাবাকে মেরে দিয়েছে? কোন রাক্ষসীর কথা বলছে চম্পক? কিন্তু কিন্তু সে হঠাৎ করে চম্পকের বাবাকে মেরেই বা ফেলবে কেন? চম্পক, চম্পক দাঁড়া ভাই, দাঁড়া। আমার মন বলছে এবার আমার মায়েরও খুব বিপদ। দেখি দেখি দুধের রংটা আবার কেমন হলো দেখি। যা ভেবেছি তাই, দুধের রং গাঢ় লাল। তার মানে এবার মাকেও শেষ করেছে। ও মা গো, ও গো, তোমার আবার কি দশা করলো গো? ও মা, আমার মায়ের কি হলো গো?
ভাই চম্পক, এবার তোমায় বলতেই হবে কি হয়েছে। তুমি এরকম কাঁদছো কেন ভাই? একদম আমার কাছে আসবি না, তুই একটা রাক্ষস। কি বোকার মতো কথা বলছো? তোর মা এক মায়াবিনী রাক্ষসী, এখন সে আমার বাবা মাকে মেরে নির্ঘাত আমাকে মারতে আসছে। আমার মা রাক্ষসী? কিন্তু কিন্তু এটা তো আমি আগে কখনো টের পাইনি। না 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 না, এ হতেই পারে না। কিন্তু কিন্তু এটা সত্যি হলে এখন তো চম্পকেরও বিপদ। আমায় ফাঁকি দিয়ে পালাবি কোথায়? কোথায় পালাবি? তোকেও শেষ করবো, শেষ। আমায় না মেরে তুমি আমার বন্ধুর গায়ে হাত দিতে পারবে না। হবে রে, তাহলে তোকেই আগে খাই। তবে এই দেখ, শেষে তুই তুই আমার ছেলে হয়েও আমাকে মারলি। ওরে বামুনের ছেলে, তুই কি ভেবেছিস আমার ছেলেকে হাত করে আমাকে মারলেই তুই বেঁচে যাবি? সেটা হবে না। যেখানে যাবি সেখানেই তোকে মরতে হবে, তাও রাক্ষসের হাতে। রাক্ষসেরা তোর পিছু ছাড়বে না, মরতেই হবে। তোর কপালে ঘোর বিপদ, ঘোর বিপদ, ঘোর বিপদ। কোত্থেকে যে এই রাক্ষস এসে রাজ্যের সমস্ত লোকজনকে মারতে আরম্ভ করলো, আর দেখে দেখে আমার রাজ্যে আসতে হবে? না না মন্ত্রী, আমি আর কিছুই ভাবতে পারছি না। কোনো বন্দোবস্ত না করলে অল্প দিনের মধ্যেই রাজ্য একেবারে ছারখার হয়ে যাবে। কিন্তু কি বন্দোবস্ত করবেন আপনি মহারাজ? আমার মাথায় একটা অন্য পরিকল্পনা আছে। এটা আপনি কিন্তু একটা বেশ ভালো উপায় ভেবেছেন মহারাজ। আমি এখনই সবাইকে জানিয়ে দেবার ব্যবস্থা করছি। তার আগে ওই শয়তান রাক্ষসটার কানে তোলো কথাটা, আর এটাও শুনিয়ে দাও যে এই নিয়ম বন্ধ হলে সে যা ইচ্ছে করতে পারবে। এই নতুন রাজ্যে কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এখন সামনে ওই বাড়িটা দেখা যাচ্ছে, চল ওখানেই যাই। ওখানেই গিয়ে বলি অন্তত আজকে রাতটা আমাদের থাকার একটা ব্যবস্থা করুক। কাল না হয় অন্য কোথাও কিছু একটা ব্যবস্থা খুঁজে নেব। ও যাই বলিস আর তাই বলিস, বেড়ে রান্না করেছে কিন্তু একেবারে হাত চেটে খেতে ইচ্ছে করছে। এই যে শোনো, তোমাদের শোয়ার ব্যবস্থাও করে দিয়েছি। তোমরা এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। আমি আবার যাই ওদিকটা দেখি, ওদিকে যে কি করা যায়। কোথাও একটা গন্ডগোল নির্ঘাত আছে। লোকটা কেমন মাথা নাড়তে নাড়তে চলে গেল দেখলি না? আর যাওয়ার সময় কি যেন একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তা করতে করতে গেল। এই আস্তে আস্তে, ওই দিকটা ওই দরজার পাশে কারা যেন কি কথা বলছে। চল চল চল, শুনি গিয়ে। আয় আয় আয়, চটপটায়। মনে হচ্ছে কি নিয়ে যেন নিজেরাই কথা কাটাকাটি করছে। কাউকে যেতে হবে না, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের জন্য একটা কিছু তো করি, জীবনে তো আর কিছুই করলাম না। এখনই এদের থামাতে হবে, না হলে এরা দেখছি নিজেদের মধ্যেই ঝামেলা করে মরবে। হ্যাঁ হ্যাঁ, চল তো কথা বলে দেখি ব্যাপারটা কি। কি নিয়ে এই ভালো লোকগুলোর এত তুমি অশান্তি? ছেলে মানুষ, আমি বুড়ো হয়েছি, আমি যাব। এই যে আপনারা অপরাধ নেবেন না, কিন্তু আপনারা সবাই কি নিয়ে এমন কথা বলাবলি করছেন সেটা একবার বলবেন? তেমন হলে আমরা যদি কিছু করতে পারি। এক রাক্ষস এই রাজ্যে এসে মহা উৎপাত শুরু করেছে। আগে তো সে যাকে ইচ্ছে তাকেই ধরে টপাটপ মুখে পুচ্ছিল, কিন্তু কিন্তু এখন মহারাজ একটা বন্দোবস্ত করে ওকে খানিক শান্ত করেছে। এখন ঠিক হয়েছে, প্রতিদিন রাতে এক একটা গৃহস্থের বাড়ি থেকে রাক্ষসের খাবার জন্য একজন করে লোক যাবে। এই শহরের উত্তর সীমানায় ওই একটা শিব মন্দির আছে না, দুপুর রাত্রে সেখানেই রাক্ষস আসবে। বুঝে গেছি। আর আজ আপনাদের পালা, তাই তো? হ্যাঁ, আজ আমাদের মধ্যে কে যাবে সেই কথাই হচ্ছিল, আর তাতেই এত গোলমাল। না না, আপনাদের কারোর যাবার দরকার নেই। আমরা দুই বন্ধু আজ রাতেই সেই রাক্ষসের কাছে যাব। ও, ব্যবস্থা তো বেশ ভালোই দেখছি। এখানেই বরং একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম নি। আমি বলি কি, দুজনের একসঙ্গে জেগে থাকার আর কি দরকার? তার থেকে বরং তুই ঘুমিয়ে পড়, আমি কিছুক্ষণ জেগে বসে থাকি। পরে না হয় তুই জাগবি আর আমি ঘুমাবো। এটা অবশ্য তুই খারাপ বলিসনি। এইভাবে বেশ পালা করে বিশ্রাম করা যাবে। আমি তবে এবারেই শুয়ে পড়লাম। আমায় কিন্তু তুই সময় করে ঠিক জাগিয়ে দিস। সে না হয় হবে, কিন্তু ততক্ষণ এই দরজার গোড়ায় আমি তলোয়ার উঁচিয়ে বসে রইলাম।
বাইরে যেন কিসের একটা আওয়াজ পাচ্ছি। কান খাড়া করে শুনি তো। হ্যাঁ হ্যাঁ, ঝড়ের মতো কি যেন একটা শব্দ। তবে কি সে আসছে? প্রতিদিন রাতে একটা করে মানুষ মেরে খাচ্ছি। না 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 না, ব্যবস্থাটা বেশ ভালোই হয়েছে। দেখি আজ আবার কে এলো? আরে ব্যাপার কি, বাইরে তো কাউকে দেখছি না। তবে কি ভয়ের চোটে মন্দিরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল? ঠিক যা ভেবেছি। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, ভেতরে কে জাগে? দাঁড়া, তবে তোর যেমন প্রশ্ন আমি তেমনই উত্তর ভেবে রেখেছি। সহস্র দল জাগে, চম্পক দল জাগে, আর দুটো পক্ষীরাজ ঘোড়া জাগে। গলাটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কেমন যেন অন্যরকম। না 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 না, এ ঠিক মানুষের গলা না। এই গলা শুনেই বুঝেছি এর শরীরে রাক্ষসীর রক্ত আছে। একে আর এক্ষুনি ঘাটিয়ে লাভ নেই। এখন এখান থেকে সরে পড়ি। মনে হচ্ছে হতচ্ছাড়াটা আমার গলা শুনেই কেটে পড়েছে। যাক যাক, আমার ফন্দিটা বেশ কাজে দিয়েছে। ঘুমে একেবারে চোখ জুড়ে যাচ্ছে। আরে আমার জন্য তোর এ কি হয় রানি? না না, এবার তুই একটু শুয়ে পড়, আমি বাকি রাতটা জেগে পাহারা দিই। তবে শোনো ভালো করে, বিপদ অনেকটাই কেটে গেছে। রাক্ষস এসে ফিরেও গেছে, কিন্তু সে আবার ফিরে আসতে পারে। তাই যেমন যেমন বলছি ঠিক তেমনটাই বলবে। একটুও গোলমাল যেন না হয়। হ্যাঁ, গন্ডগোল হলেই কিন্তু বিপদ। এসো এসো, ভালো করে কান খাড়া করে শোনো। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, বেরো, কে আছে? কি যেন বলেছিল সহস্র? কোনটা যেন বলেছিল? চম্পক না সহস্র? কোনটা যেন আগে? তবে কি আগে সহস্র পরে চম্পক? না না, মনে হচ্ছে উল্টোটা। সব হম্বিতম্বি এর মধ্যেই উস হয়ে গেল। মনে পড়েছে। চম্পক দল জাগে, সহস্র দল জাগে, আর দুটো পক্ষীরাজ ঘোড়া জাগে। আরে এ তো মানুষের গলা। তার মানে ওই রাক্ষসীর বেটা এখন ঘুম দিচ্ছে। এবার তাহলে দরজা ভেঙে ঢুকে এই বেটাকে তুলে আনি। নে, কে তোকে বাঁচাই দেখি এবার। তবে রে বজ্জাত, ভেবেছিস আমি ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছি আর সেই ফাঁকে তুই আমার বন্ধুকে গিলে খাবি? সেটা হবে না। এবার সামলা। তোমরা তোমরা আমার রাজ্যকে এই বিপদের হাত থেকে বাঁচিয়ে আমার মন জয় করে নিয়েছো। তাই তোমাদের আমি আর ছাড়ছি না। তোমরা এবার থেকে এখানেই থাকবে। আর তোমাদের জন্য অন্য সব পুরস্কার তো আছেই, তবে সহস্র দলের জন্য আরেকটা বিশেষ ব্যবস্থা ভেবে রেখেছি আমি। দেখি এবার এটা কি করে তুমি সামলাও। একবার যখন বিয়ের পিঁড়িতে দুজনকে বসিয়ে দিয়েছি, তখন আর চিন্তা নেই। এমন পাত্রকেও পায়ে ঠেলে? এমন সাহসী আর বুদ্ধিমান ছেলে ওই লণ্ঠন হাতে নিয়ে খুঁজলেও পেতাম না। আমার মেয়ে আমারই রইলো, আর উল্টে জামাইও পেলাম। আরে কে যেন এখনই এদিক থেকে ওই দিকে গেল। না না, একটু এগিয়ে দেখি ব্যাপারটা কি। ওই তো ওই দিকে যাচ্ছে। এই তো এই বাড়িটাতে ঢুকে আমার শিকারটাকে টেনে আনবো। এটা তো সেই দাসী, কিন্তু এত রাতে কি মতলবে এখানে ঘোরাফেরা করছে? মাংস খাবো, হাড় খাবো,
সুযোগ পেলে মানুষও খাবো। এর হাত থেকে বাঁচার জন্য এবার নতুন কোনো উপায় বার করতে হবে, কিন্তু এর কথা বললেই বিশ্বাস করবে কি? তবু একবার চেষ্টা করতে হবে। যাই, এখনো টের পাবার আগেই আস্তে আস্তে ফিরে যাই। এই মাটি পড়েছে। উড়ে বেটা, তাহলে ভেতরে ভেতরে এই আমার পিছনে ধাওয়া করে আমার সব কাণ্ড ফাঁস করে দেওয়ার মতলব? বেশ, আমিও আমার খেল দেখাবো। ও রানীমা, আমার বোধহয় আপনাকে আর সেবা করা হলো না। ডুকরে ডুকরে অমন করে কাঁদছিস কেন তুই? আমরা গরিব মানুষ, তা বলে কি আমাদের ধর্ম বলে কিছুই নেই? এখানে থাকলে আমার ওই সব মাটি হবে। আমার তো দাসীটাকে ঠিক সুবিধে ঠেকছে না। আমি যেন কেমন একটা অন্য গন্ধ পাচ্ছি। এ মনে হচ্ছে বেশ ভালো করে একটা ঘোট পাকিয়ে তবে ছাড়বে। আপনার জামাইয়ের বন্ধু রোজ রোজ আমাকে যাচ্ছে তাই বলে ঠাট্টা করে। গরিব মানুষ বলে এমন অত্যাচার সহ্য করতে হবে? এরপর আমি আর এখানে থাকি কি করে? না না, আর আমার কোনো মতে এখানে থাকা যাবে না রানীমা। ওই চম্পকের এত বড় সাহস! দুদিন রাজবাড়িতে থাকতে না থাকতেই ধরাকে সরা ভাবা হচ্ছে। মনে হচ্ছে ঠিক জায়গায় খোঁচাটা মেরেছি। ও, চম্পকের নামে বাজে কথা বলে ওকে তাড়ানোর মতলব। বন্দিটা বেশ ভালোই খাটিয়েছে দেখছি, কিন্তু এখন চম্পককে বাঁচাই কি করে? না না, তোর যাওয়া চলবে না। তুই গেলে আমার সংসার চলবে কি করে? আমি বরং মহারাজকে বলে ওই চম্পককে আচ্ছা করে শাস্তি দিয়ে এখান থেকে তাড়াচ্ছি। কাল রাতের কথাটা এখনো কাউকে বলা হয়নি, তবে দুম করে বলে ফেললেও হবে না, বেশ কায়দা করে বলতে হবে। দরকার হলে হাতে নাতে ওই রাক্ষসীকে ধরিয়ে দিতে হবে। যাই, ঘরে গিয়ে ভালো করে বসে ভাবি এখন কি করা যায়। আরে কি যেন একটা, হ্যাঁ ঠিক তাই, এ তো চিঠি। দেখি দেখি, এটা তো সহস্র দলের লেখা। চম্পক দল, তোর খুব বিপদ, মহারাজ কঠিন শাস্তি দেবেন, আমিও তোকে বাঁচাতে পারবো না। বাঁচতে চাইলে পালা, পালা এখান থেকে। জানি না আর কোনোদিন তোর সঙ্গে দেখা হবে কিনা। ভালো থাকিস, ইতি সহস্র দল। শেষে সহস্র দলও আমাকে দূরে ঠেলে দিল। এও ছিল আমার কপালে। আরে সামনে ওটা কি? আরে বাস, এমন সুন্দর প্রাসাদ! এখানে শুধু শুধু সময় নষ্ট না করে যাই, ভেতরে গিয়ে দেখি। এ কি? একটা মেয়ে, আর মেঘের মতো কেমন লম্বা চুল, আলতা দেওয়া দুধের মতো গায়ের রং, টানা টানা দুটো চোখ। নিশ্চয়ই কোনো রাজকন্যাই হবে। রাজকন্যা, ও রাজকন্যা, ওঠো, একবার চোখ খুলে দেখো, আমার সঙ্গে কথা বলো রাজকন্যা। এ কি, এমন মরার মতো শুয়ে আছে কেন? তবে কি ওর কোনো বিপদ হয়েছে? আরে ওগুলো আবার কি? এই তো, এই একটা সোনার কাঠি, আর এইটা এ তো রূপোর কাঠি। তবে কি এগুলো ওর গায়ে ঠেকিয়ে দেখবো, ওর ঘুম ভাঙে কিনা? কিন্তু ঠেকালেও কোনটা ঠেকাই, সোনারটা না রূপোরটা? সোনারটাই ঠেকিয়ে দেখি, দেখি ওর ঘুম ভাঙে কিনা। কি তুমি কে? তুমি কোত্থেকে এলে? আমায় তুমি চিনবে না, আমি চম্পক দল। না না, তুমি যেই হও, যদি বাঁচতে চাও এখান থেকে এক্ষুনি পালাও। তুমি, ওরা যে তোমায় মেরে ফেলবে। তবে যাওয়ার আগে একবার ওই রূপোর কাঠি, মানে মরণ কাঠিটা একবার ছুঁয়ে দিয়ে যাও। ওটা ঠেকালেই আমি মরার মতো হয়ে যাব। নাও নাও, আর দেরি করো না। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। সন্ধ্যা হতেই সব যে যেদিক থেকে পারে এসে জড়ো হচ্ছে। আরে ওদের মধ্যে আবার ওই বুড়ি রাক্ষসীটা কি করছে? না না, কি যেন বলছে ওদের। তোদের খালি নিজেদের চিন্তা, বলি খাই খাই করা। এদিকে মেয়েটা খবর কেউ রাখে না। মেয়েটাকে নিয়ে যে আমি কে
করি? আমরা তো তোমার চিন্তা এক্ষুনি দূর করে দিতে পারি। হ্যাঁ, যেমন করে আমরা ওই 700 রাক্ষস মিলে মহারাজ মহারানী মানে ওর ওই বাবা মা আর ওর সব ভাই বোন আর এদেশের সমস্ত প্রজাকে খেয়ে ফেলেছি, তেমনি ওকেও সাবড়ে দিই। ওকে মারার কথা মুখেও আনবে না। এখন যা সব এখান থেকে। আমি ওই জীবন কাছে ছুঁয়ে দেখি মেয়েটাকে ঘুম থেকে তুলি। ওটা তো আমার কেশবতী। ওঠ। আরে আরে এ কি? আজ যে বড় মানুষের গন্ধ পাচ্ছি। ব্যাপার কি? ও মনটা আমার আনচান করছে। সেই ছেলেটা তার মানে আশেপাশে কোথাও আছে। না না, ওকে বাঁচাতে হবে। ও তুমি কি বলছো? আমি তো একজন মানুষ, তুমি তো আমারই গন্ধ পাচ্ছ। তা তুমি আমাকেই খেয়ে ফেলো না হয়। মা ষষ্ঠীর বাচ্চা, তোকে কেন খাবো? তোর শত্রুকে খাই। নে নে, এখন চাচ্ছি খেয়ে শুয়ে পড়ে দেখি চুপ করে। অনেক বেলা হলো, মনে হয় ওই রাক্ষসগুলো সবাই বেরিয়ে গেছে। যাই, এবার গিয়ে কেশবতীকে জাগাই। এ কি, তুমি এখনো যাওনি? আমি আর তোমাকে বাঁচাতে পারবো না, তুমি চলে যাও। সে তো আমি যেতেই পারি, কিন্তু গেলে যে আমি একা যাব না। আমি গেলে তোমাকে নিয়েই যাব। তার মানে? এই রাক্ষসপুরীতে তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। বেশ, তবে ঠিক আছে। আমি মনে মনে একটা উপায় ঠাউরেছি, মনে হয় তাতেই কাজ হবে। ওরে আমার কেশবতী, ও এ কি রে মেয়ে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাজে কি আর এমনি? এই যে তুমি তুমি না হয় আমাকে এত ভালোবাসো, কিন্তু তুমি তো বুড়ি হয়েছো। আজ বাদে কাল মরে যাবে। তখন তখন আর কে আমাকে জীবন কাটে চুইয়ে বাঁচাবে? সেই ভেবেই তো কাঁদছি। দূর কেপি, আরে আমাকে কি সহজে মরণ আছে রে? আমরা যদিও চিরকাল বাঁচবো না, তবু আমাদের মারা অত সহজ নয়। সে এমন এক কায়দা আছে যে আমাদের কেউ সহজে মারতেই পারবে না। শুন তবে, ওই যে সামনে পুকুরটা আছে, ওই পুকুরের মাঝখানে খুব গভীর জলে একটা ফটিকের স্তম্ভ আছে। সেই স্তম্ভের মাথায় আছে দুটো ভোমরা। যদি কেউ এক ডুবে এক নিঃশ্বাসে সেই ভোমরা দুটোকে নিয়ে পারে উঠে ওদের মেরে ফেলতে পারে, তাহলে আমরা 700 রাক্ষসী একসাথে মরবো। তবে একটা কথা, ওই ভোমরা দুটোর এক কোথাও তাজা রক্ত যদি মাটিতে পড়ে, তাহলে আমরা তো মরবই না, উল্টে 700-র জায়গায় একেবারে 1400 রাক্ষস হয়ে যাব। বেশ, বুঝেছি। এখান থেকে আমার বেরোনোর আর কোনো উপায় নেই। এই রাক্ষসদের
কেউ মারতে পারবে না, আর আমাকে উদ্ধারও করতে পারবে না, কেউ না, ওই চম্পক দলও না। এইবার এই ধারালো ছুরি দিয়ে আমি এই ভোমরা দুটোর গলা দিলাম কেটে, আর রাক্ষসদের নোটে গাছটা দিলাম মুড়িয়ে। সাবধান সাবধান, ওই দেখো ওদের শরীর থেকে টাটকা রক্ত পড়ছে, ওগুলো মাটিতে পড়লেই বিপদ। সেই জন্যই তো ওই ছাই এনে রাখতে বলেছিলাম। দেখো রক্ত ওই ছাইয়ের উপরেই পড়েছে। ও কিসের চিৎকার? আমার কানে তালা লেগে যাচ্ছে। মরে গেলুম রে, বুকটা ফেটে যাচ্ছে। মরে গেলুম রে, বুকটা ফেটে যাচ্ছে। ও যেন এক কোপে ধরটা মুন্ডু থেকে খুলে দিল। বাঁচাও, বাঁচাও। এত কিছু নিয়ে এলে আর সেই আসল জিনিসটাই আনতে ভুলে গেলে। আবার কি কি আনতে ভুলে গেলাম? এবার দুটো মালা গেঁথে নিয়ে এসো, এখানেই মালা বদলটা সেরে ফেলি। তোমার মনে এই ছিল? এ আর আমি বুঝবো কি করে? তোমার সবটাই খালি দুষ্টুমি। তুমি যা শুরু করেছো তাতে মনে হয় আজ সারা দিনটা ওই তোমার চুল ভেজাতেই লেগে যাবে। অমন গোড়ালি থেকে চুলের ডগা ভেজাও তো গোড়া শুকনো হয়ে যায়, আর গোড়া ভেজাও তো ডগা শুকিয়ে খটখট করে। তুমি অমনি করে আমার চুলেতে নজর দেবে না, এই আমার কত স্বাদের চুল। দিলে দিলে তো চুলটা ছেড়ে। এই চুল আমি ভেসে যেতে দেব না, আমার স্বাদের চুলকে আমি মনের মতো করে সাজিয়ে দেব। তুমি নজর দিয়ে ওটাকে খসিয়েছো, তোমাকেই এই প্রায়শ্চিত্ত করতে হবে। আমাকে এখনই একটা গোলাপ ফুল এনে দাও তো, আমি ওই ফুল দিয়েই সাজাবো। কি ছেলে মানুষই রে বাবা, ওই ফুল দিয়ে আবার কি করবে? এই নিয়ে আমার স্বাদের চুল, তোকে আমি ভাসিয়ে দিলাম নদীর জলে। যা এবার দেশ বিদেশ ঘুরে ঘুরে নিজের মতো ভেসে ভেসে যা। আরে আরে ওটা কি? এ তো ভারী অদ্ভুত। হ্যাঁ, এই এত বড় চুল, তার উপর আবার চুলের ডগায় ফুল মাথা। দেখি দেখি, চুলটা তুলে দেখি। একবার মাপটা নিয়ে দেখি তো। এই 1 2, আরে বাবা, এ তো পুরো 3 হাত। জামাইয়ের আজ কদিন ধরে মুখটা ভার, রাতে চোখের পাতা বোঝে না। আমার জামাই যেন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। ওই লম্বা চুল কার সেটা ওকে জানতেই হবে। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে ঘাঁটলে বেশ ভালোই পাক হবে। আপনার কষ্ট আমি আর চোখেতে দেখতে পারি না, তবে আমায় যে কয়েকটা জিনিস জোগাড় করে দিতে হবে। সে তুই যা বলবি তাই দেব, কিন্তু কিন্তু তুই শুধু আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দে। নদী ধরে যেতে হবে ঘাটে ঘাটে, তাই হিজল কাঠের নৌকো না হলে যে কোথাও যাওয়াই যাবে না। আর নৌকো চালাতে গেলে তো মন পাবনের দাঁড়ও লাগবে এক জোড়া। ওই তো ওই ঘাটেই বসে আছে কেশবতী। না না, মনে মনে ঠিক করে নি কিভাবে কি বলতে হবে। আরে ও আমার কেশু, তুই কত বড় হয়ে গেছিস রে। উমা, এই আবার কি? কি ভাগ্যি! আহারে, তুই যখন মাত্র 4 বছরের ছিলিস তখন তোকে দেখেছিলাম, আজ আবার এতদিন পর তোকে দেখলাম। তোকে দেখে আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। তুমি কে গো? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর মাসি হই, মাসি। অবশ্য
চিনতে পারবি বা কি করে? তুই তখন নেহাতি ছেলে মানুষ। তা আয় মা, এসে আমার হাত দুটো ধর। সে না হয় ধরলাম, কিন্তু তুমি আবার নৌকো সাজিয়ে ওসব কি এনেছো? যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হচ্ছে। ওই পুতুলগুলোর দিকে নজর গেছে মেয়ে, এবার আর আমাকে পায় কে? এই দেখ, কোথায় কোথায় কেমন ভুলেই গেছিলাম। এই তোর জন্য চিনে মাটির পুতুল আর তোর বরের জন্য সন্দেশ নিয়ে এসছি। আয় আয়, হাতে হাতে এগুলোকে ধরে নে। মনে হচ্ছে মানুষটা খারাপ নয়। না না, একে আর ঘাটে দাঁড় করিয়ে না রেখে যাই, হাত ধরে নৌকো থেকে নামিয়ে নিয়ে আসি। আরে আরে, একি ছাড়ো আমায়, একি হচ্ছে? ছাড়ো আমায়, কোথায় নিয়ে যাবে আমায়? ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও। চল, এখন আর কি কি কপালে আছে সেটা দেখ। আরে এ কি, কেশবতী কোথায় গেল? তবে কি ঘাটের থেকে এখনো ফেরেনি? এই তো কেশবতীর পায়ের ছাপ, আর এইখানে ওর হাতের ভাঙা ছুরি। না না, কেউ নিশ্চয়ই ওকে জোর করে তুলে নিয়ে গেছে কোথাও। তবে কি এ আবার কোনো রাক্ষসের কাজ? একবার কি আমাকে ছেড়ে দাও। এখন তুই যতই ছটফট কর, আর যে তোর কিছুই করার নেই। ওই রে, গেলি কোথায়? ওই কেশবতীর রূপ দেখে কি তুই আমাকেই ভুলে গেলি? এই রানীর কাছে এই কথাটা পারি। আমায় তোমরা যতই মারো আর যতই ধরো, আমি এই এক ব্রত করেছি। যতদিন না কেউ আমার ব্রত কথা বলে আমার ব্রত ভাঙে, ততদিন আমি কারোর মুখ দেখব না। আজ 1 মাস ধরে এই শহর ওই শহর ঘুরে বেড়াচ্ছি, তবু যদি কেশবতীর কোনো খবর পাই, এভাবে যে আর চলে না। শোনো শোনো শোনো, মহারাজের জরুরি ঘোষণা। কেশবতী কন্যার ব্রত কথা বলতে পারে এমন একজন ব্রাহ্মণ চাই। যে ব্রাহ্মণ কন্যার মনের মতো কথা শোনাবে, তাকে মহারাজ বিশেষ পুরস্কার দেবেন। তাই আরে এ তো আমার কেশবতীর কথাই বলছে মনে হলো। তবে কি কেশবতী আমার কথা ভেবেই এমন ব্রত রাখলো? না না, এর সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আমি আজই প্রাসাদে যাব ব্রত কথা শোনাতে। কি হে মন্ত্রী, আরে আরে, অনেক ব্রাহ্মণই তো এলো গেল, এই কেউই তো কেশবতীর মনের মতন ব্রত কথা শোনাতে পারলো না। এই এখন উপায় কি বলতো? হ্যাঁ হ্যাঁ, কতজনই তো বলে গেল ওই শাস্ত্রে অনেক ব্রতের কথাই আছে, কিন্তু কেশবতীর ব্রত কথা কোথাও নেই। এ তো আচ্ছা গেড়া করলে পড়া গেল। হ্যাঁ, মহারাজ অনুমতি দেন তো আমি একবার ব্রত কথা শোনাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বার বাকি থাকো কেন? এক গ্রামে এক কুলীন ব্রাহ্মণ ছিল। সে পরিবার নিয়ে এক জঙ্গলে গেল। সেখানে এক রাক্ষসী তাদের গিলে খেলো, কিন্তু সে রাক্ষসীকেও মরতে হলো। রাক্ষসীর ছেলে আর ব্রাহ্মণের ছেলে 2 বন্ধু এক হলো। এরপর আরেক রাক্ষস মেরে একজন রাজার জামাই হলো। রাক্ষসী দাসীর কলকাঠিতে আরেকজন কোথায় হারিয়ে গেল। এরপর সেই ছেলের কপাল আবার যেন খুলে গেল। রাক্ষসদের শেষ করে সে কেশবতীকে বিয়ে করলো, কিন্তু আবার কপাল দোষে কেশবতী তার হারিয়ে গেল। না না না, কোথাও হারিয়ে যায়নি। তোমার কেশবতী তোমার কাছেই আছে, তোমার কাছেই আছে তোমার কেশবতী। ওরে বন্ধু, তুই এতদিন ছিলি কোথায়? আর শেষে কিনা আমি তোর বউকে আটকে রাখলাম। সে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন সবার আগে ওই রাক্ষসীকে ধরে আনো। এবারে আমার উপর সবটা ছেড়ে দিন মহারাজ, ওকে যা শাস্তি সে আমি দেব। এবার তবে তোদের একসাথেই মারবো আমি। এবার তবে আমার দুঃখের দিন শেষ হলো। হ্যাঁ ভাই চম্পক, আয় আয়, আবার আমরা 2 ভাই মিলেমিশে থাকি। আমার থাক রাজকন্যা আর তোর কেশবতী।